লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও আমার ছেলের মাথাটাকে এমন ভাবে খেয়েছে, আমার ছেলে আমাদের আপত্তি সত্ত্বেও ওকে বিয়ে করে আমাদের থেকে আলাদা হয়ে গেছে। আমি ওর মুখ দর্শন করতে চাই না। আপনারা নীলা দিদিকে এতটা অপছন্দ না করে রূপম দাদা যে ভালো কাজটা করেছে সেটা নিয়ে ভাবতেন, তাহলে আপনাদের গর্ব হতো। কারণ রূপম দাদা স্বার্থপরের মতো মুখ ফিরিয়ে নেয়নি। কি বলতে চাইছোটা কি তুমি? নিজেদেরই পছন্দ করা মেয়ের দিক থেকে একটা সামান্য কারণে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু যে মানুষটার জন্য নীলা দিদি বাড়ি থেকে চলে এসেছিল সেই মানুষটা কিন্তু নীলা দিদির পাশেই আছে। এতটুকু তার কর্তব্য ভুলে যায়নি, তার পাশ থেকে সরে যায়নি। এরকম একটা দায়িত্ববান ছেলেকে নিয়ে গর্ব হয় না আপনাদের? কাদের কি বোঝাচ্ছ গৌরী? ওরা এসব বুঝবে না। একটা মেয়েকে বিয়ে করবার জন্য পছন্দ করা আর বাজারে গিয়ে আলু বেগুন পছন্দ করা তো এক নয়। যে পছন্দ হলো না কানা বেগুনটা ফেলে দিলাম। আজকে বিয়ের পর যদি আমার কিছু হতো নীলার মতো, আর নীলা যদি আমাকে ছেড়ে চলে যেত, তখন কি ভালো লাগতো? ওনাদের সেই ফিলিংসটা নেই, শুধু দম্ভ আর জেদ আছে। রূপম, তুমি এই মেয়ের জন্য আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করছো। এই মেয়ে কিন্তু তোমাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, এটা ভুলে যাও না। এরপরও তুমি কি করে ভাবো যে এই মেয়েকে আমরা মেনে নেব? চলে এসো, আর এক মুহূর্ত এখানে নয়। দাঁড়ান, যাওয়ার আগে একটা কথা শুনে যান। আপনারা অন্যায়ভাবে নীলা দিদিকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করব, রাত পোহালেই যেন আপনাদের এই ভুল ধারণাটা ভেঙে যায়। আর যে অন্যায় করছেন সেটাও যেন বুঝতে পারেন আপনারা। দেখেছো তো গৌরী, আমি তোমাকে বলেছিলাম না এই সম্পর্ক আর জোড়ার নয় গো। কোনোদিনও আর কিচ্ছু হবে না, কিচ্ছু হওয়ার নেই। কি হবে না নীলা দিদি? সবকিছু ঠিক হয়ে যাবে। মা আছে না, আমাদের সঙ্গে মা সব সময় আছে। মা সবকিছু ঠিক করে দেবে। আজ কি হয়েছে জানো মা? আজ তো রূপম দাদার জন্মদিন ছিল। আমি নীলা দিদিকে বলেছিলাম যে রূপম দাদার বাবা মাকে ডাকতে, যাতে নীলা দিদিকে ওরা মেনে নেয়, কিন্তু ফল উল্টো হলো গো। আজ নীলা দিদি খুব কষ্ট পেয়েছে মা। আচ্ছা তুমি বলো, নীলা দিদির তো কোনো দোষ নেই। মাগো, মাগো তুমি তো সবার সবকিছু ঠিক করে দাও, তাহলে নীলা দিদির এই ব্যাপারটা ঠিক করে দাও না মা। তুমি তুমি এমন কিছু একটা ব্যবস্থা করো যাতে রূপম দাদার বাবা মা নীলা দিদিকে মেনে নেয়। কিছু একটা করো মা তুমি। হ্যালো নীলা দিদি, বলো। হ্যালো হ্যালো গৌরী, গৌরী সর্বনাশ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।
বলছো? কি করে অ্যাক্সিডেন্ট হলো? আমি সেটা তো জানি না গৌরী। আমাদের বাড়ি থেকে রাগারাগি করে বেরোনোর সময় আমার শাশুড়ি মা পার্সটা ফেলে রেখে গেছিলেন। আমাকে ফোন করে বলাতে আমি পার্সটা নিয়ে ফেরত দিতে যাচ্ছিলাম। ভাবলাম যে যাচ্ছি যখন তখন আজকের ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেবো, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি গাড়ির এই অবস্থা। গৌরী, আমি শোনো নীলা দিদি, তুমি এখন তাড়াহুড়ো করো না, সবকিছু ঠান্ডা মাথায় সামলাও। আর দেখো কোথাও লেগেছে টেগেছে কিনা, তাহলে হাসপাতালে নিয়ে যাও। আমি তোমার ভাইকে এক্ষুনি খবর দিচ্ছি। হ্যাঁ, মাগো তুমি নীলা দিদির পাশে থেকো মা। ও যেন ভালোভাবে ওর শ্বশুর শাশুড়িকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে। এই যে দেখো দেখো, এই তো আমি এখানে আছি। এই যে মা, মা, আর এদিকে তাকাও, কি হলো? কি হয়েছে মা? বাবা, আপনি ঠিক আছেন তো? মা, আমি একবার রূপমকে ফোন করছি এক্ষুনি। কি যে করি এখন, হাসপাতালে নিয়ে যাবো না বাড়িতে নিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না। জ্ঞানও ফিরছে না, গাড়িটাও খারাপ হয়ে গেল ঠিক এই সময়। রূপমও ফোন ধরছে না কেন? আচ্ছা বাবা, বলছি যে গাড়িতে জলের বোতল আছে। এই তুমি ঝামেলা করো না তো, তুমি এখান থেকে যাও। যাও মানে? আমি আপনাদের এই অবস্থা ছেড়ে কোথাও যাব না। আপনাদেরকে আমার সাথে নিয়েই যাব। মাকে আমি নিয়ে যাব। দেখি মা, এই তাকাও, দেখো, এই তো দেখো দেখো সামনে দেখো, এই তো, চোখটা খোলো, এই তো মা, চোখটা খোলো। দেখি, এই তো, এই তো। আপনাকে আমার সাথে যেতে হবে, মাকে নিয়ে যেতে হবে। আপনি একটু মায়ের কাছে থাকুন, আমি দেখছি ট্যাক্সি পাওয়া যায় কিনা। হ্যাঁ, দাদা, দাদা প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ট্যাক্সি চলে এসেছে, ট্যাক্সি পেয়ে গেছি। বাবা প্লিজ একটু হেল্প করুন না। কি করি এখন? নীলা দিদিদের বাড়িতে এক্ষুনি যেতে হবে, কিন্তু ডাক্তারবাবু তো ফিরছেই না। কাকে ডাকবো? হ্যাঁ নীলা দিদি। হ্যালো গৌরী, শোনো না, বলছি যে আমি বাবা মাকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, তুমি আর ভাই কখন আসছো গো? ডাক্তারবাবু এখনো ফেরেনি গো, ফিরলেই আমরা আসছি। আচ্ছা বলছি নীলা দিদি, কিছু গাঁদা পাতা থেতো করে ওই ক্ষতস্থানে লাগাও, দেখবে রক্ত পড়া বন্ধ হবে আর বিষক্রিয়াও হবে না। ডাক্তারবাবু ফিরলেই আমরা চলে আসছি। হ্যাঁ, চিন্তা করো না। এটা কি করে হলো বাবা? আর বলিস না, আরে গাড়িটা স্টার্ট করে কিছু দূর এগিয়েছি, হঠাৎ অপোজিট থেকে আসাটা গাড়ির সাথে ধাক্কা লাগলো। ভাগ্য ভালো যে অ্যাক্সিডেন্টটা খুব একটা জোরালো হয়নি, কিন্তু তোর মায়ের খুব ভালো চোট লেগেছে এবং এই হেমারেজটা আমার খুব চিন্তায় ফেলে দিল আর কি। দেখি, মায়ের কিচ্ছু হবে না, মা ঠিক হয়ে যাবে। আরে তোর বউ এসব কি করছে বলতো? হ্যাঁ, এই সমস্ত ঘাস পাতা নিয়ে এসব এই ক্ষতস্থানে লাগাচ্ছে, এটা সেফটি হয়ে যাবে। আরে ও তো ডাক্তার নয়, আর ভেষজ ঔষধি সম্বন্ধে ওর কি কোনো জ্ঞান আছে? না, আমি দেখছি ও তোর মায়ের একটা সর্বনাশ না করেই ছাড়বে না। ওরে ওকে বল এ সমস্ত বন্ধ করতে। আমার এখানে কেন নিয়ে এসছে? কে নিয়ে এসছে আমাকে এখানে? আমি এখানে থাকবো না।
হারিয়ে যাবো। মা মা তুমি একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, তুমি ঠিক হয়ে যাবে মা। তুমি ঠিক হয়ে গেলে তারপর বাড়ি চলে যাও, ততক্ষণ একটু শান্ত হও। আর শান আসছে, ও তোমাকে একটু চেক করে নেবে, তারপর তুমি বাড়ি চলে যাও। মা একটু একটু ধৈর্য ধরো। একটু শুয়ে দাও না। হ্যাঁ মা একটু শো তো, এদিকে শো। আস্তে আস্তে, হ্যাঁ শো। না, ডাক্তারবাবু কখন আসবে তার ঠিক নেই। তাহলে কি ছোটকাকে নিয়ে যাব? এই তো তুমি কোথায় ছিলে বলো তো? ফোনটাও তো নিয়ে যাওনি। কেন, কি হয়েছে? কাছেই ছিলাম। রূপম দাদার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা বাড়িতেই আছে, কাকিমার খুব লেগেছে। সে কি? হ্যাঁ, শিগগির চলো, আমি ওদের বলেছি তুমি ফিরলেই আমরা যাব। আচ্ছা, 1 মিনিট। চলো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায় আছো গো? ঈশ্বরের অংশ যে হবে এই জলে তার প্রতিবিম্ব পড়বে। ডাক্তারবাবু ঈশ্বরের অংশ? আমি আমি কি দেখলাম? ওই ঘটনা ঘটার পর থেকে আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। রাতে দু চোখের পাতা এক করলেই সেই যোগী মহারাজ স্বপ্নে দেখা দিচ্ছেন। তার কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। যেন তিনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন ঈশানের স্বরূপ। আমি তো বুঝতে পারছি না কোনটা সত্যি, কিন্তু সত্যিটা না জানতে পারলে তো আমি একটু শান্তি পাচ্ছি না। এইভাবে ফেলে রাখাটা ঠিক হচ্ছে না। তোর মাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে চল। কি সব পাতা টাতা লাগিয়ে দিল, আমার তো মনে হচ্ছে আমি সেপটিক হয়ে মরে যাব। আরে রূপম, তুই কি চাস আমি সেপটিক হয়ে মরে যাই? মা তুমি এসব কি বলছো মা? আমরা কেন এরকম চাইবো? মা তুমি একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও, দেখবে সুস্থ হয়ে যাবে। এই দেখো না, রক্ত পড়াটাও বন্ধ হয়ে গেছে মা। এই ভাই, তুই দাঁড়িয়ে আছিস কেন রে? তুই ট্রিটমেন্ট শুরু কর, কিছু একটা বল। আপনারা চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। যদি প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই হসপিটালাইজ করা হবে। কিন্তু তুই এই তো, এসো এসো, ভেতরে এসো। আচ্ছা, ও আমার সহকর্মী, খুব ভালো ডাক্তার, ডক্টর সায়ন মিত্র। কি হলো হঠাৎ এভাবে তাড়াহুড়ো করে ডেকে আনলে? তুমি একটু চেক করে নাও না, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ডাক্তারবাবু এই ক্ষেত্রেও নিজে পরীক্ষা করলো না, সহকর্মীকে ডেকে আনলো। ঠিক সময়ে রক্তপাত বন্ধ হয়ে গেছে বলে বিপদ কেটে গেছে। আমার মনে হচ্ছেন উনি অ্যানিমিয়াটিক, কিন্তু যদি রক্তপাত বন্ধ না হতো তাহলে বিপদ ঘটতে পারতো। আপনারা খুব বুদ্ধি করে সবাই মিলে যে রক্তপাতটা আগের থেকে বন্ধ করে দিয়েছেন, এর ফলে পেশেন্ট অনেকটাই স্টেবল অবস্থায় আছে। এই যে নীলা দিদি সবকিছু করেছে। ডক্টর কেমন দেখছেন?
মানে ভয়ের কিছু নেই তো? হসপিটালে কি? না না, ওসবের দরকার নেই। এসব ক্ষেত্রে প্রাইমারি চিকিৎসাটাই খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। আসলে ওনাকে দ্রুত অ্যাক্সিডেন্ট স্পট থেকেও সরিয়ে আনা হয়েছে, যার জন্য ট্রমাও আসতে পারে না, আর এর ফলে উনি খুব শীঘ্রই রিকভার করে উঠতে পারবেন। ওনার এখন একটু রেস্টের দরকার। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো সময় মতন ওনাকে ঠিকঠাক করে খাইয়ে দিও, তাহলে বিপদ কেটে যাবে। চিন্তা নেই, আমি আসি তাহলে। থ্যাংক ইউ ডক্টর। নীলা, মা আজকে এখানেই থাকবে, ঠিক আছে? এই অবস্থাতে মাকে মুভ করা ঠিক হবে না। তুমি এক কাজ করো, তুমি গৌরীর সঙ্গে চলে যাও। হ্যাঁ, আর বাবা তো এখানে আছে, আমি এখানেই থেকে যাচ্ছি। আমি ওদের সাথে চলে যাব মানে? রূপম, যদি আমি না থাকি, যদি কোনো প্রয়োজন হয়, বিপদ হয়, তখন? নীলা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেবো। বাবা তুমি থাকবে তো? হ্যাঁ, তোর মাকে এই অবস্থায় ফেলে রেখে কোথায় যাব? শান, মা তো এখন ঠিক আছে, তোমরা বাড়িতে গিয়ে রেস্ট নাও। আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধগুলো নিয়ে আসছি। ও রূপম, আমি বলছি কি, আমি এখানেই থাকি না, আমি দূরে থাকবো, আমি ঘরে আসবো না, কিন্তু প্লিজ আমাকে এখানে থাকতে দাও না, নাহলে টেনশন হবে আমার। বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, দরকার পড়লে আমি তোমায় ফোন করে নেবো। একটা কথা বলি কাকু, আজ যখন কাকিমার অ্যাক্সিডেন্ট হলো, তখন কিন্তু আপনি সব সময় কাকিমার পাশে আছেন। হয়তো রাতে জেগেও থাকবেন। কাকিমার জন্য চিন্তা করে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। রূপম দাদা তো আপনারই ছেলে কাকু, সে তো আপনার মতোই দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। আর যাকে আপনারা সব থেকে বেশি ঘৃণা করেন, সেই আজ সব থেকে বড় সাহস দেখিয়েছে। না হলে কাকিমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। যদি কেউ ভুল করে, মা তার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দেয়। আমি মায়ের কাছে প্রার্থনা করব যেন আপনারাও আপনাদের ভুলটা বুঝতে পারেন, সত্যিটা দেখতে পান। নীলা দিদি, চলে এসো তুমি। শোনো ডাক্তারবাবু, তুমি কাকিমার চিকিৎসা করলে না কেন? একজন ডাক্তার হয়ে অসুস্থ মানুষের চিকিৎসা করলে না? গৌরী, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি চিকিৎসা করব না, তখন সেখান থেকে আমাকে টলানো সম্ভব নয় গৌরী। আমি কি করে আবার ডাক্তারবাবুকে আগের অবস্থায় ফিরিয়ে আনবো মা? মানুষটা যে কোনো কথাই শুনতে চাইছে না। দেখো তো কে এলো, রাত্রি রাতে জ্বালাতো। দেখো না, ওমা, দাদা আপনি? কি হয়েছে? শরীর খারাপ? আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আমি প্রথমেই ক্ষমা চাইছি তোমাদের এত রাত্রিরে বিরক্ত করার জন্য। না না, বলুন না কি হয়েছে। আর তাছাড়া আপনাকে খুব অস্থির দেখছি। আপনি বসুন, বসুন। তুমি ঠিকই ধরেছো অরুন্ধতী, মানে কিছুদিন ধরেই না আমাকে একটা অস্থিরতা তাড়া করে বেড়াচ্ছে। তাই কথাটা তোমাকে না বলে আমি থাকতে পারছিলাম না। কি গোপন কথা? বাইরে যাবো? না না, তুই বাইরে যাবি কেন? তুইও থাক, তোরও শোনা দরকার। দাদা কি বলতে এসেছিলেন বলুন না। দেখো অরুন্ধতী, তুমি শিবরাত্রির আগে স্বপ্নে দেখেছিলে যে এ বাড়িতে মহেশ্বরকে প্রতিষ্ঠা করা দরকার। তারপরই সেই অলৌকিক ঘটনা ঘটল। সেই মহাযোগী পুরুষ বললেন যে ঈশান ঈশ্বরের অংশ। আচ্ছা অরুন্ধতী, আমাকে সত্যি করে বলো তো যে
তুমি কি আর কিছু স্বপ্নে দেখেছিলে? মানে তুমি আর কিছু জানো এই বিষয়ে? আবার ওসব কথা কেন দাদা? সেদিন তো কথা হয়ে গেল, উনি ভুল বলছেন। না 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 না, শোন, আমি তারপর থেকেই আর স্থির থাকতে পারছি না। আমার সব সময় মনে হচ্ছে যে কেউ যেন আমাকে সত্যিটা বলার জন্য ঠেলে দিচ্ছে। ঈশানের কোষ্ঠীটা একবার দেখা দরকার। দেখতে হবে যে তাতে বিশেষ কিছু বলা আছে কিনা। আমি আর এই ব্যাপারে দেরি করতে চাই না, তাই কথাটা তোমাদের জানাতে এসেছিলাম। এবার তোমরা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি যাই। মাঝরাত্রিরে এই খবরটা তোমায় না জানালে দাদার ঘুম আসছিল না। তো এবার কি ঘুম আসবে, নাকি তোমায় যেতে হবে ঘুম পাড়াতে? যাও যাও, দুজনে মিলে রাত জেগে ঠিকুজি কুষ্টি দেখে সত্যিটা বের করো। যাও। এবার তোমার সব মিথ্যের অবসান হবার সময় হয়ে এসেছে। সত্যিটা আর চেপে রাখতে পারবে না বলেই তুমি এত ক্ষেপে উঠেছো। কি হলো রমা, ভয় পেয়ে গেলে কেন? ও বুঝেছো, বুঝি আমি গুন্ডাদের হাতে মরে গেছি। আমি কিন্তু ভূত নই, জল জ্যান্ত গৌরী। তোমার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না। সরো সামনে থেকে, আমার কাজ আছে। চুপ, চুপচাপ এখানে দাঁড়াও। আজকে সবার সামনে আমি সবটা বলবো। কাকা বাবু,